সংবাদ প্রকাশে আয়োজিত জাতীয় শোক দিবসের বিশেষ অনুষ্ঠান মৃত্যুঞ্জয়ী তমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করছি আমি আশরাফুল হাসান বাবু এবং সাথে রয়েছেন কাজী বুশরা আহমেদ তিথি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পরে বাঙালি যখন জাতি হিসেবে নিজেদেরকে গুছিয়ে নিয়ে আসছিল, ঠিক সেই সময়টিতে একদল বিপথগামী সৈনিকের আক্রমণে সপরিবারে নিহত হয়েছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ক্রান্তিকালকে নিয়েই কবি তারিক সুজাতের কবিতা আমি আমার আঁতুড় ঘরে পথ হারালাম। আমি শুরু করছি এই কবিতাটি দিয়ে। সেই রাতেই প্রথম গুলির শব্দে আমার স্বপ্ন পড়ে, পায়রাগুলো পাথর প্রহর পাড়ি দিচ্ছে ভোরের আশায়, রক্তধারায় হারায় আমার জন্মতিথি, এখনো ভোর হয়নি, হয়নি সকাল। খোকা তুই উঠলি না রে? মুয়াজ্জিনের আজান ধ্বনি গড়িয়ে পড়ে রক্ত রাগে, শূন্য ঘরে ফ্যানের ব্লেডে কাটছে বাতাস দীর্ঘশ্বাসে। সেই সিঁড়িটি বক্ষ জুড়ে আমার স্বদেশ, সেই সিঁড়িটি ছুঁয়েছিল অসীম আকাশ। সেই সিঁড়িটি, এই সিঁড়িটি, এই সিঁড়িটি রেহাল হয়ে আগলে ধরে আমার আলিফ। এই সিঁড়িটি খুলেছিল সূর্য গাথা অমল অতীত। মেঘে মেঘে বারুদ গন্ধে চোখ খুলেনি একটি সকাল, আমি আমার পাষাণ হৃদয় কুঠার দিয়ে শিকড় কাটি। হত্যাকারীর মুখটিও যে আমার মুখের ছাঁচে গড়া, আমি আমার নাড়ি দিয়ে তৈরি করি গলার ফাঁসি। খুনে রাঙা হাতটিও যে দেখতে আমার হাতের মতোই। আমি আমার আঁতুড় ঘরে আগুন জেলে মুখ পোড়ালাম। যত তুই ছাই চাপা দিস অপাপ বিদ্ধ মহান পিতার মুখচ্ছবি বাংলা জুড়ে, আমি আমার পিতার খুনে হাত রাঙালাম, হাত বাড়ালাম ঘাসে ঘাসে ফুলে ফুলে। আমি আমার আঁতুড় ঘরে পথ হারালাম। তারিক সুজাতের একটি চমৎকার কবিতা আমরা শুনলাম। তারিক সুজাতের কবিতাটিতে যেভাবে এসেছে 32 নম্বরের বাড়ির কথা, এই 32 নম্বরের বাড়িটি কিন্তু কালের সাক্ষী, অনেক ইতিহাসের সাক্ষী। আমাদের লেখক, কবি, সাহিত্যিকেরা তাদের লেখায় নানাভাবে এনেছেন এই বাড়িটিকে, ওই সিঁড়িটিকে। আমি আবৃত্তি করছি রফিক আজাদের কবিতা এই সিঁড়ি। এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে, সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে 32 নম্বর থেকে। সবুজ শস্যের মাঠ বয়ে অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। মাঠময় শস্য তিনি ভালোবাসতেন, আয়ত দুচোখ ছিল পাখির পিয়াসী। পাখি তার খুব প্রিয় ছিল। গাছগাছালির দিকে প্রিয় তামাকের গন্ধ ভুলে চোখ তুলে একটুখানি তাকিয়ে নিতেন। পাখিদের শব্দে তার খুব ভোরে ঘুম ভেঙে যেত। স্বপ্ন তার বুক ভরেছিল, পিতার হৃদয় ছিল স্নেহে আর্দ্র চোখ। এদেশের যা কিছু হোক তা নগণ্য ক্ষুদ্র, তার কাছে মূল্যবান ছিল। নিজের জীবনে শুধু তার কাছে খুব তুচ্ছ ছিল। স্বদেশের মানচিত্র জুড়ে পড়ে আছে বিশাল শরীর, তাঁর রক্তে এই মাটি উর্বর হয়েছে। সবচেয়ে রূপবান দীর্ঘাঙ্গ পুরুষ,
তার ছায়া দীর্ঘ হতে হতে মানচিত্র ঢেকে দেয় সস্নেহে আদরে। তার রক্তে প্রিয় মাটি উর্বর হয়েছে, তার রক্তে সব কিছু সবুজ হয়েছে। এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে, সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে স্বপ্নের স্বদেশ বেপে, সবুজ শস্যের মাঠ বেয়ে অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। আসমুদ্র হিমাচল, যে মানুষটি আমাদের হৃদয়ে মিশে আছেন, তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু আমাদের কাছে এক ভালোবাসার নাম, এক অনুপ্রেরণার নাম। যে মানুষটি আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছিলেন 1947-এ, যে মানুষটি আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছিলেন 1969-এ এবং 1971-এ মহান বিজয় এসেছিল এ জাতির বুকে, তারই অনুপ্রেরণায়। এই মানুষটিকে নিয়েই কবি আবুল হোসেন খোকন একটি কবিতা লিখেছেন, যে কবিতাটির নাম জয় বাংলার ময়দান। আমি কবিতাটি আবৃত্তি করছি। অদ্ভুত এক বঞ্চনার নীল বিভাজনে 47 জন্মেছি আমি অবিভক্ত মানচিত্রে একদিন। দেশভাগে খণ্ডিত মানুষ, খণ্ডিত জমিন, মানুষের হৃদয়। সমতার দেয়াল ভেঙে তৈরি হলো আশ্চর্য এক মানচিত্র। তৈরি হলো শোষণের, বঞ্চনার অগণিত নতুন দেয়াল। আলেয়ার বিমুগ্ধ আলোয় এক কারচুপি মানচিত্র। অতঃপর কি আশ্চর্য, একদিন সময়ের সেই এলোমেলো স্রোতে ভেসে শেকড়ের খোঁজে গিয়ে দেখি আকাশের নীল ভেসে যায় লাল রক্তের গহ্বরে নিরন্তর। আমারই মুদ্রায় কেনা বারুদের গোলা পালা করে এবেলা ওবেলা আমারই উঠোনে বাজায় মৃত্যুর নাকারা। আমারই পাঁজরের হাড়, তামাটে চামড়ার দেহ খুলে খুলে ভেসে যায় দেখি লোবানের জলে। আমায় ধ্বংস করে প্রতিদিন প্রতি রাতে অচেনা কার্তুজ। আমার ক্ষুব্ধতা বাড়ে বিপরীতে মুগ্ধতার। অচেনা দেয়ালের শক্ত পাথরে পড়ে পড়ে মার খেতে খেতে আমায় বিদ্রোহী হতে শেখায় এক বজ্রকণ্ঠ। আমায় বিদ্রোহী হতে শেখায় আশ্চর্য বিমোহিত এক সুমহান তর্জনী। এবং দেখি আমি একদিন হয়ে যাই 7ই মার্চ, মানুষের হাতে হাতে উত্তোলিত মুষ্টিবদ্ধ হাত, কবজিতে কবজিতে বিপ্লবী লাল ফিতা, বিক্ষোভে উত্তাল বাঁশের লাঠি, স্বাধীনতা স্বাধীনতা মুহুর্মুহু গর্জন। অপেক্ষমান মানুষের ঢলে স্লোগানে স্লোগানে সেই দুর্দণ্ড আলোর বিকেলে আমি হয়ে যাই রমনায় এক জয় বাংলার ময়দান। জয় বাংলা স্লোগানটা আসলে সারা বাঙালি জাতিকে জাগিয়ে তুলেছিল সেই দিন 7ই মার্চের রেসকোর্সের ময়দানে। জয় বাংলা আমাদের বাংলাদেশিদের উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিটি মানুষের মনে স্বাধীনতার স্বপ্নটি বুনে দিয়েছিলেন। তিনি আজীবন আন্দোলন সংগ্রাম করে গেছেন এই দেশের মানুষের মুক্তির জন্য, এবং তার এই সংগ্রামী জীবনের অনেকটাই তার কেটেছে কারাগারে। তার দিনলিপি লেখার অভ্যাস ছিল, যেটি তিনি কারাগারে বসেও লিখে গেছেন। আমাদের সৌভাগ্য, কারাগারে রোজনামচা নামে তার সেই দিনলিপি প্রকাশিত হয়েছে এবং আমরা পড়বার সুযোগ পাচ্ছি, জানতে পারছি তার সম্পর্কে অনেক কথা, বঙ্গবন্ধুর ব্যক্তি জীবনের কথা, তার ব্যক্তিত্বের অনেক কিছু আসলে আমরা নতুন করে শিখছি, জানছি এই বইটি পড়ে। আমি এবারে কারাগারের রোজনামচা থেকে একটি অংশ পাঠ করছি। 15ই জুলাই 1966 শুক্রবার। কি ব্যাপার? আমি যে ঘরে থাকি তা মাপামাপি করছে কেন?
40 ফুট লম্বা, 4 ফুট চওড়া, কয়টা জানালা, কয়টা দরজা, সব কিছু লিখে নিতেছে জমাদার সাহেব। বললাম, ব্যাপার কি, সরকার জানতে চেয়েছে? আরও একটু লিখে নেন না। দক্ষিণ দিকে 6টা জানালা, কিন্তু তার 1 হাত দূরে 14 ফুট উঁচু দেওয়াল। বাতাস অত চেষ্টা করেও ঢুকতে পারে না আমার ঘরে। জানলার নিচে দেওয়াল খুব উঁচু। উত্তর হলো, ওসব লেখা যাবে না। লেখুন না আর একটু। দেওয়ালের অন্যদিকে গরুর ঘর, পূর্ব দিকে 15 ফিট দেওয়াল ও নূতন বিষ। ভয়ানক প্রকৃতির লোক যারা জেল ভেঙে 2-1 বার পালাইয়াছে তাদের রেখেছিল এখানে। আর উত্তর দিকে 40 সেল, সেখানে 40 পাগলকে রেখেছে। আর পশ্চিম দিকে একটু দূরেই 6 ও 7 সেল, যেখানে সরকার একরারি আসামি রেখেছেন, আর এরই মধ্যে শেখ সাহেব। তিনি বললেন, वो बात हम लोग नहीं लिख सकता है, नकरी नहीं रहेगा। आधा घंटा পর দেখি সিভিল সার্জন সাহেব জেল ডাক্তার নিয়ে এসেছেন আমার কি কি রোগ হয়েছে দেখার জন্য। বললাম, ভালোই আছি, পাইলস হয়েছে, কিছু কষ্ট দেয়, পেটটা মাঝে মাঝে খারাপ হয়, আমাশা আছে, ঘুম একটু কম হয়, বসে থেকে মোটা হয়ে নিষ্কর্ম হয়ে যাব আর কি। ওজন দেখলে ভাঙা একটা মেশিনে 7 পাউন্ড নাকি বেড়েছে। ভালোই, ভুঁড়ি হতে আর বেশি দেরি হবে না। যা হোক, ভদ্রলোক চলে গেলেন। ভাবলাম, সরকারও বোধ হয় আমার স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিল, অথবা হাইকোর্টে বলতে হবে যে দেখো কি ভালোভাবে শেখ সাহেবকে রেখেছি আমরা, কোনো কষ্ট দিচ্ছি না। আমাকে যে একলা এক জায়গায় কারো সাথে কথা বলতে বা দেখা করতে দেওয়া হয় না, সে কথা বোধ হয় চাপা দিবারই চেষ্টা করবেন। আজকালকার দিনে সত্য কথা একটু কমই বলা হয়, ওটা নাকি নয়া ডিক্টেটোরিয়াল রাষ্ট্রবিজ্ঞান। কারাগারে রোজ নামটা যখন আমি পড়ি, আমার যেটা মনে হয় কি যে বঙ্গবন্ধু বোধহয় খুব রসিকও ছিলেন। ওনার অনেক লেখায় খুব মানে এত সুন্দর রসবোধটা প্রকাশ পায়, এবং উনি যে ভাষায় কথা বলতেন সেই ভাষায় কিন্তু লিখেছিলেন। উনি যেতেছে, আবার কখনো লিখছেন পলাইয়াছে, আবার লিখছেন যেতেছে, আবার কখনো একদম শুদ্ধ বাংলায় লিখছেন। একদম ভীষণ স্বতঃস্ফূর্তভাবে উনি যেভাবে কথা বলতেন ঠিক সেই ভাষাতেই কিন্তু লিখে গেছেন। হ্যাঁ, এবং সেই কারণেই কিন্তু লেখাগুলো পড়তে খুব ভালো লাগে। এবং এই বইগুলো অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজ নামচা, এইগুলো পড়তে পড়তে না বঙ্গবন্ধুকে কেমন যেন খুব আপন, একদম খুব কাছের মানুষ বলে হ্যাঁ মনে হয়, মানে কাছ থেকে দেখা হয়ে যায়। দিনলিপিগুলো আসলে তো এমনই। বঙ্গবন্ধু যেমন এই লেখাটিতে আমরা যেটা পেলাম যে পাকিস্তানি শাসকদেরকে নিয়ে যেভাবে কথা বলছেন, বঙ্গবন্ধু প্রচন্ড রকমের সুদূর প্রসারী চিন্তা করতেন তার প্রজ্ঞা দিয়ে, তার জ্ঞান দিয়ে। সেই ভাবনার প্রতিফলন আমরা কিন্তু 1971 সালেই দেখেছি। ব্যাপারটা সেরকম না, এর আগেও। আমি যদি বলি 1971-এর আরো 2 বছর আগে, 1969 সালের 5 ডিসেম্বর, যেদিন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একটা স্মরণ সভা হচ্ছিল, সেই স্মরণ সভায় কিন্তু বঙ্গবন্ধু প্রথম এই ভূখণ্ডটিকে নামকরণ করেন বাংলাদেশ। তার মানে কি, বঙ্গবন্ধু ব্রিটিশদের হাত থেকে যখন দেশ ভাগ হলো, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ভারতবর্ষের যখন বিভাজনটা হলো, তখন থেকেই তার কিন্তু সেই চিন্তাটা মাথায় ছিল। পরবর্তীতে উনি সময়ের পরিক্রমায় সেই বাংলাদেশের ব্যাপারটি আস্তে আস্তে প্রকাশ্যে নিয়ে এসছেন, এবং একটি দেশের জন্ম দিতে গেলে যে ভেতরে ভেতরে কাজগুলো করতে হয়, সেই কাজগুলো তিনি করে গেছেন, যেটাকে আমরা প্রস্তুতি পর্ব বলতে পারি বাংলাদেশের। বঙ্গবন্ধুর হাত ধরেই সেই প্রস্তুতি পর্বের বিষয়টি এসেছে, যার কারণে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রকৃতি এখনো, আমরা যেমন বাংলাদেশের প্রকৃতিও তেমনি ভাবে তাকে এখনো স্মরণ করে। আমি সেই সময়কে নিয়েই শামসুর রহমান একটি কবিতা লিখেছেন, ধন্য সেই পুরুষ। আমি কবিতাটি আবৃত্তি করছি। ধন্য সেই পুরুষ
নদীর সাঁতার পানি থেকে যে উঠে আসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। ধন্য সেই পুরুষ নীল পাহাড়ের চূড়া থেকে যে নেমে আসে প্রজাপতিময় সবুজ গালিচার মতো উপত্যকায়। ধন্য সেই পুরুষ হৈমন্তিক বিল থেকে যে উঠে আসে রং বেরঙের পাখি ওড়াতে ওড়াতে। ধন্য সেই পুরুষ কাহাতের পর মই দেয়া ক্ষেত থেকে যে ছুটে আসে ফসলের স্বপ্ন দেখতে দেখতে। ধন্য আমরা, দেখতে পাই দূর দিগন্ত থেকে এখনো তুমি আসো, আর তোমারই প্রতীক্ষায় ব্যাকুল আমাদের প্রাণ, যেন গ্রীষ্ম কাতর হরিণ জলধারার জন্যে। তোমার বুক ফুঁড়ে অহংকারের মতো ফুটে আছে রক্ত জবা, আর আমরা সেই পুষ্পের দিকে চেয়ে থাকি। আমাদের চোখের পলক পড়তে চায় না, অপরাধে নত হয়ে আসে আমাদের দুঃস্বপ্নময় মাথা। দেখো, একে একে সকলেই যাচ্ছে বিপথে অধঃপাত। মোহে নর্তকীর মতো জুড়ে দিয়েছে বিবেক ভোলানো নাচ মনীষার মিনারে। বিশ্বস্ততা চোরা গর্ত খুঁড়ছে সুরীদের জন্যে। সত্য খান খান হয়ে যাচ্ছে যখন তখন কোমরের ভাঙা পাত্রের মতো। চাটুকারদের ঠোঁটে অষ্টপ্রহর ছোটে কথার তুবড়ি। দেখো, যে কোনো ফসলের গাছ সময়ে অসময়ে ভরে উঠেছে শুধু মাকাল ফলে। ঝলসে যাওয়া ঘাসের মতো শুকিয়ে যাচ্ছে মমতা। দেখো, এখানে আজ কাক আর কোকিলের মধ্যে কোনো ভেদ নেই, নানা ছল ছুঁটোয়। ধন্য সেই পুরুষ যার নামের ওপর রৌদ্র ঝরে চিরকাল, গান হয়ে নেমে আসে শ্রাবণের বৃষ্টিধারা, যার নামের ওপর কখনো ধুলো জমতে দেয় না হাওয়া। ধন্য সেই পুরুষ যার নামের ওপর পাখা মেলে দেয় জ্যোৎস্নার সারস। ধন্য সেই পুরুষ যার নামের ওপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা। ধন্য সেই পুরুষ যার নামের ওপরে ঝরে মুক্তিযোদ্ধাদের জয়ধ্বনি। স্বৈরাচারের মাথায় মুকুট পরাচ্ছে ফেরেববাজের দল। দেখো, প্রত্যেকটি মানুষের মাথা তোমার হাঁটুর চেয়ে এক তিল উঁচুতে উঠতে পারছে না কিছুতেই। তোমাকে হারিয়ে আমরা সন্ধ্যায় হারিয়ে যাওয়া ছায়ারই মতো হয়ে যাচ্ছিলাম। আমাদের দিনগুলি ঢেকে যাচ্ছিল শোকের পোশাকে। তোমার বিচ্ছেদের সংকটের দিনে আমরা নিজেদের ধ্বংসস্তূপে বসে বিলাপে ক্রন্দনে আকাশকে ব্যথিত করে তুললাম ক্রমাগত। তুমি সেই বিলাপকে রূপান্তরিত করেছ জীবনের স্তুতি গানে, কেননা জেনেছি জীবিতের চেয়েও অধিক জীবিত তুমি। সত্যিই তাই, জীবিতের চেয়েও অধিক জীবিত তুমি। সেই জন্যই বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী। বঙ্গবন্ধুর চলে যাওয়াটা, তাকে হারিয়ে ফেলাটা আমাদের দেশের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য সবচেয়ে বড় একটা ট্র্যাজেডি। আমি এবারে পড়ছি টোকন ঠাকুরের লেখা কবিতা মহাকাব্যের ট্র্যাজেডি। ট্র্যাজেডি লাগে, নইলে মহাকাব্য সম্পূর্ণ হয় না। আলপথ তোমাকে চিনত, তুমি কোন বাড়ির ছেলে। কেরোসিন আলোর গ্রামগুলো তোমাকে জানে। রাস্তার ধারের বটগাছটাও দেখেছে তুমি কত দূর হেঁটে যাও। নদী পাড়ের মানুষের গোচরীভূত তোমার নৌকা সাঁতার কেটে এগিয়ে চলে নদীমাতৃক ইতিহাসের প্রতিটি বাঁকে, প্রতিটি পৃষ্ঠায়। যুদ্ধে যুদ্ধে 7 কোটি মানুষ একটি মানচিত্র এঁকেছে। তুমি সেই মানচিত্রের মহানায়ক। সংগ্রামে তোমার পাঁজর ভেঙেছে অনেক, তুমি ঠিকই উঠে দাঁড়িয়েছ। তোমার স্বপ্ন আরো সবল, আরো সার্বভৌম হয়ে উঠেছে। আঘাতে তোমার রক্ত ঝরেছে অবিরল, তবু তুমি দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছ বারবার। তুমি বলেছ, রক্ত আরো দেব। একটি রক্তাক্ত জনপদ তখন তোমার বুকের মধ্যে, বুকের মধ্যে বঙ্গোপসাগর, বুকের মধ্যে তখন একটি পতাকা,
তোমার বুকটাই তখন স্বদেশী আকাশ। ইতিহাস নিজেই তখন তোমাকে গভীর পর্যবেক্ষণ করছে। মহাকাব্য রচনা করে মানুষ, ঘরে ঘরে উচ্চারিত লোককথাই মহাকাব্য হয়ে যায়। কিন্তু ট্র্যাজেডি ছাড়া তো মহাকাব্য সম্পূর্ণ হয় না। সেই ট্র্যাজেডির জন্য তুমি ঢেলে দিলে তোমার সবটুকু রক্ত। তবে কি আমি ধরে নেব মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ তুমি, তোমার পরিবার? মহাকাব্য সম্পূর্ণ হলো তোমারই বুকের রক্তে। মহাকাব্য পূর্ণ হলো নারী ও শিশুদের রক্তে। তোমার অনুপস্থিতির তীব্রতাই এক চরম ট্র্যাজেডি, এবং ট্র্যাজেডি ছাড়া মহাকাব্য সম্পূর্ণ হয় না। প্রত্যেক দিন স্বপ্ন দেখি, আমাদের কেউ দাবায় রাখতে পারবা না। স্বপ্ন ছাড়া বেঁচে থাকা যায় না। যেমন সন্তান ছাড়া মা হয় না, জঙ্গল ছাড়া বাঘ হয় না, মাঠ ছাড়া ধান হয় না, জলবিহীন মাছ হয় না, তেমনি তুমি ছাড়াও বাংলাদেশ হয় না। তুমি ছাড়া বাংলাদেশ হয় না। সংবাদ প্রকাশ আয়োজিত মৃত্যুঞ্জয়ী তুমি জাতীয় শোক দিবসের বিশেষ আয়োজনে আবৃত্তিতে ছিলাম আমি আশরাফুল হাসান বাবু, এবং সাথে ছিলেন কাজী বশর আহমেদ তিথি। আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।